উনি একজন কিশোর গ্যাংয়ের লিডার এবং উনি নিজেও বলে, আপনারা যদি ওর গ্যাংয়ের লোকজনদের আপনি যদি ফেসবুক আইডি দেখেন, ওরাও লেখে যে প্রিন্স গ্যাং বা 143 গ্যাং। হ্যাঁ, তার ওই গ্যাংয়ের যারা ছিল, তার যেসব সন্ত্রাসীরা ছিল তারাও তার সাথে ছিল এবং তারা সবসময় তার সাথে থাকে। আমার প্রথম যে আমার অ্যাটেম্পট টু মার্ডার, আমাকে যে রাস্তায় ফেলে আমাকে হত্যার চেষ্টা করা হয়েছিল, তখনও তার গ্যাংয়ের দুজন সদস্য ছিল। আমি একজন ভিকটিম, আমি অলরেডি একজন ভিকটিম, এবং আমি আসলে আদালতের কাছে গেছি এটা জানিয়ে যে আমি ভিকটিম, আমি সারেন্ডার করেছি যে আমি ভিকটিম, আমাকে আপনারা সাহায্য করেন, আমাকে আপনারা প্রোটেক্ট করেন। সেখানে আমি যেখানে প্রোটেক্টেড হওয়ার জন্য গেছি, সেখানে আমার উপরে বা আমার লোকের উপরে হামলা হয়েছে। তার মানে আমি কতটা নিরাপত্তাহীনতায় ভুগছি এবং আমি খুব স্কেয়ার্ড, বিকজ আমার বাচ্চারা, আপনারা জানেন যে আমার বাচ্চারা অসুস্থ বাচ্চা, অটিস্টিক বাবু। আমি যখন কাজে থাকি, যখন আমার কর্মস্থলে থাকি, তখন আমার নিজের নিরাপত্তা, আমার সন্তানদের নিরাপত্তা আমি খুবই শঙ্কিত, যেহেতু দিনের আলোয় এই ঘটনা ঘটেছে প্রকাশ্যে এবং অনেক মানুষের সামনে, আদালতের বারান্দায়, ইভেন মাঠে না, যে আদালতের নিচে মাঠে বটগাছতলায় বা সামনে এরকম জায়গায় না, এটা ছিল 6 তালার উপরে। তো আমি আসলে খুবই শঙ্কিত যে একজন চিহ্নিত, প্রমাণিত, চার্জশিটে প্রমাণিত, আদালতের চার্জে প্রমাণিত যে ধর্ষক, সে প্রকাশ্যে আমার কম্পেনিয়নের উপরে এরকম ছুরি দিয়ে হামলা করেছে। সে আমাকে কি করতে পারে? এর আগেও হয়েছে, এর আগেও সে আমার বাসায় কিন্তু ট্রেসপাস করে আমাকে হত্যার করার চেষ্টা করেছিল, আমার শালীনতাহীন করেছিল এবং আমাকে ঘুমন্ত অবস্থায় লাইভ, আমাকে না বলা ছাড়া সে লাইভ ওপেন করে দুনিয়ার হাজার হাজার মানুষকে সে দেখিয়েছে। তো আমি বলতে চাই যে সে যে কোনো কিছু করতে পারে। অপরাধীদের আসলে ক্রিমিনাল মাইন্ডসেট থাকে এবং এটা থেকে তারা হয়তো ছোট থাকে, আস্তে আস্তে বড় হয়। ওর এখন আমি দেখেছি যে এমন আনকন্ট্রোলেবল অবস্থায় আছে। সবচেয়ে সেফ জোনই হচ্ছে আদালত, সবচেয়ে সেফ জোনটাই হচ্ছে আদালত। তো ওখানে আমাদের যে সাক্ষ্য প্রদানের সময়টা ছিল একেবারে শেষ পর্যায়ে, তো ওইখানে দেখা গেছে যে পুলিশ প্রশাসনের মানুষ অত ছিল না, 2-1 যারা ছিল, তারা এসে ওর কাছ থেকে সেভ করেছে, নাহলে তো লিখনের অবস্থা আরও খারাপ হয়ে যেত। তারাই সেভ করেছে। তারপরে লিখনকে আমরা ইমিডিয়েটলি ঢাকা মেডিকেলে পাঠিয়েছি, সেখানে সে ভর্তি ছিল, তাকে চিকিৎসা নেওয়া হয়েছে এবং তার 4টা সেলাই লেগেছে এখানে। ছুরিটা এই জায়গাটায় না লেগে ছুরিটা কিন্তু এই জায়গাটাতেও লাগতে পারতো, কণ্ঠনালীতেও লাগতে পারতো এবং সে যে বেঁচে আছে এটাই কিন্তু মিরাকল। এবং তাকে একটা পর্যায়ে কিন্তু ওই 6 তালার বারান্দা থেকে ফেলে দেওয়ারও চেষ্টা করা হয়েছিল। এত বড় ঘটনা ওনাদের সামনে, এবং যখন লিখন ওই ছুরিকাহত হয়ে কোর্টের ভিতরে ঢুকে গেছে, যেহেতু ও দরজার সামনে ছিল, তখন ওর পিছে প্রিন্স মামুনও ঢুকে ওকে আবার ধরতে গিয়েছিল, ধরেওছে। তারপরে কোর্টে যারা ছিলেন, মহামান্য পিপি যারা ছিলেন, বিজ্ঞ জাজ যারা ছিলেন, তারা ওকে আলাদা করে দিয়েছেন এবং বিজ্ঞ জাজ আমাদেরকে আশ্বাস দিয়েছেন যে উনি এই ব্যাপারটা পর্যালোচনা করবেন এবং উনি ওনার একটা আদেশ পরবর্তীতে দেবেন। এটা নিয়ে আমরা পরবর্তীতে থানাতে যাই, সংশ্লিষ্ট থানাতে যেয়ে আমরা একটা লিখিত অভিযোগ দিয়ে আসি। লিখিত অভিযোগটা তদন্তর সাপেক্ষে কি হবে বা কি রেজাল্ট পাবো এটা আমরা জানতে পারবো। এর আগেও আপনাদেরকে অনেকবার বলেছি, ইভেন আমার মনে আছে যে 2024 সালের জুন মাসে আমি আপনাদের সবাইকে ডেকে আমি প্রিন্স মামুনের যে এই ধরনের সন্ত্রাসী কার্যকলাপ যে আগেও করেছে, রংপুরে করেছে, দিয়াবাড়িতে করেছে, চিটাগাঁয়ে করেছে, মানুষের সাথে মারপিট করা, মানুষকে জখম করা, এসবের ভিডিও ফুটেজ আপনাদেরকে দেখিয়েছিলাম এবং বলেছিলাম যে সে বারবার আইন প্রয়োগকারী সংস্থার কাছে যে সে বলে যে আমার বয়স কম, আমি ছোট মানুষ, এই হিসেবে সে মুচলেকা দিয়ে বের হয়ে আসে। তার নামে কোনো মামলা কখনো করা হয়নি, সবাই তাকে মুচলেকা দিয়ে ছেড়ে